হ্যালো গাইস, ওয়েলকাম টু ইনসেপশন বিডি। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ হৃদয় হোসেন, ফাউন্ডার এন্ড সিও ইনসেপশন বিডি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হোয়াট ইজ পাইথন সিনট্যাক্স, পাইথনের সিনট্যাক্স কি জিনিস সেই বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি। যারা গত ক্লাসের ভিডিওটি দেখেননি তারা এই ভিডিওটা এখানেই পুশ করে গত ক্লাসের ভিডিওটা দেখে এসে দেন এই ক্লাসটা শুরু। আজকের ক্লাসে আমরা কথা বলবো ডেটা এবং ভেরিয়েবল, কিভাবে আমরা পাইথনে ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং কিভাবে ডেটাগুলো ভেরিয়েবলের ভিতর স্টোর করি সেই বিষয়ে বিস্তারিত আমরা আজকে কথা বলবো। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে কি ভেরিয়েবল, রাইট? তো আমরা এখন কথা বলবো যে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কি। তার আগে আমি একটা গল্প বলি। দেখেন এখানে একটা মহাশয় বসে আছে, রাইট? সে কি করে, সারাদিন তার ল্যাপটপ নিয়ে সে প্রোগ্রামিং করে এবং পাশাপাশি যখন বোরিং ফিল করে সে চা খায়। ওকে, এটা হলো তার প্রতিনিয়ত রুলস। এখন মনে করেন প্রোগ্রামিং করতে করতে সে যখনই বোরিং ফিল করে তখন তো সে চা খায়। এখন চা খাওয়ার জন্য সে বারবার কি করবে, কফি হাউসে যাবে, তাহলে তো তার টাইমটা নষ্ট হবে, রাইট? যার কারণে কি করছে, সে চায়ের যতগুলো সরঞ্জাম আছে সবগুলো বাসায় কিনে নিয়ে আসছে। ওকে, বাসায় কিনে নিয়ে আসার পর তার কি সরঞ্জামগুলো তো একটা জিনিসে রাখা লাগবে, রাইট? সে জিনিসটা কি করছে, চায়ের পাতিটা সে কি করছে একটা কৌটাতে রাখছে। এটা একটা কৌটা, এটার ভিতর সে চায়ের পাতাটা রাখছে। ওকে, এরপরে চিনি রাখা লাগবে, রাইট? সে আরেকটা কৌটাতে কি রাখছে, চিনি রাখছে। আরেকটা কৌটাতে সে কি করছে, দুধ রাখছে। ওকে, তাহলে এটার ভিতর কি রাখছে, সে চা। এটার ভিতর কি রাখছে, চিনি, রাইট? আর এটার ভিতর কি রাখছে, দুধ রেখে দিছে নিয়ে এসে। এখন তার যখন যেটা প্রয়োজন হয় তখন কি করে, সে এখান থেকে নিয়ে নিয়ে চাটা বানায় খায়। ওকে, এতটুকু আমরা সবাই মোটামুটি বুঝলাম যে কি করে, সে সবকিছু কিনে নিয়ে আসছে, প্রোগ্রামিং করে, প্রোগ্রামিং করতে করতে যখন যার চা খেতে মন চায় সে এখান থেকে জিনিসগুলো নিয়ে চাগুলো বানায়। ওকে, এখন দেখেন সে দোকান থেকে চা কিনে নিয়ে আসলো, চিনি কিনে নিয়ে আসলো, দুধ কিনে নিয়ে আসলো। এখন এগুলো রাখছে কি, সে একটা কৌটার ভিতর সে কি করছে, স্টোর করে রাখছে, রাইট? এখানে কি তিনটা তিনটা কৌটার ভিতর স্টোর করে রাখছে। এই যে কৌটার ভিতর স্টোর করছে, এখানে এই কৌটাটাকে আমরা বলতে পারবো ভেরিয়েবল। এখানে চিনির কৌটাটাও একটা ভেরিয়েবল, দুধের কৌটাটাও একটা ভেরিয়েবল। ওকে, এখন এর মানে আমরা কি বুঝলাম, যে আমরা কোনো একটা পাত্রে যদি কোনো একটা জিনিসটাকে স্টোর করি সেই পাত্রটাকে আমরা কি বলতে পারি, ভেরিয়েবল বলতে পারি। ওকে, এবং এই যে ভেরিয়েবল আমরা বলতেছি এই কৌটাটাকে। ওকে, এখন এই কৌটাটার ভিতর সে চা রাখছে, এই কৌটাটার ভিতর সে চিনি রাখছে, এই কৌটাটার ভিতর দুধ রাখছে। এখন তো এই কৌটার গায়ে কি রাখছে, সে বোঝার জন্য সে একটা ট্যাগ লাগাই রাখছে, যে এটার ভিতর কি চা আছে, এটার ভিতর কি চিনি আছে এবং এইটার ভিতর দুধ আছে। ওকে, সে তিনটা কৌটায় তিনটা ট্যাগ লাগাই রাখছে। এই ট্যাগ গুলোকে আমরা কি বলতে পারি, যে ভেরিয়েবল নেম, মানে কৌটার নাম। তার মানে কি বলতে পারবো, ভেরিয়েবল নেম। এটাও একটা কি ভেরিয়েবল নেম, এটাও একটা কি ভেরিয়েবল নেম। ওকে, এবং এই যে এটার ভিতর কি রাখছে, চা রাখছে, এটার ভিতর চিনি রাখছে, এটার ভিতর দুধ দুধ রাখছে, রাইট? এই যে চিনি রাখছে, এই চিনিটা হলো একটা ডেটা। ওকে, এখানে যে সরি এখানে যে চাটা রাখছে সে চা একটা ডেটা, এখানে যে চিনিটা রাখছে এই চিনি একটা ডেটা। ওকে, এখানে যে দুধটা রাখছে এই দুধও একটা ডেটা। তার মানে আমরা সিম্পলিফাই যদি করি, যে কোনো একটা জিনিসের ভিতর আমরা যদি কোনো কিছু রাখতে চাই, যে জিনিসটার ভিতর রাখবো সেটাকে আমরা নরমালি বলবো কি ভেরিয়েবল, যে জিনিসটা আমরা রাখলাম সেটাকে বলবো কি ডেটা, এবং এইটা চেনার জন্য যে একটা আমরা নাম দিই বা ট্যাগ লাগাই সেটাকে আমরা বলবো কি ভেরিয়েবল। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? তারপরেও আমি আরেকবার সিম্পলিফাই করে দিই। ওকে, সাপোজ মনে করেন কোনো কৌটার ভিতর যদি আমরা এই যে একটা কৌটা, এই কৌটার ভিতর মনে করেন কোনো একটা জিনিস রাখলাম, সেই জিনিসটা কি হয়ে যাবে, ডেটা। ওকে, কৌটাটা কি হয়ে যাবে, ভেরিয়েবল। ওকে, এবং কৌটার উপরে আমরা একটা নাম লিখে রাখি, রাইট? যে এখানে কি রাখছে, আমরা চা রাখছি সাপোজ। এই যে ট্যাগটা লাগাইলাম, এই ট্যাগটাকে আমরা কি বলবো, ভেরিয়েবল নেম। ওকে, তাহলে আমরা খুব সিম্পলিফাই করে বুঝে ফেললাম যে কোনটা ভেরিয়েবল, কোনটা ডেটা এবং কোনটা ভেরিয়েবল নেম। আমরা যদি নেক্সটে চলে যাই তাহলে আমাদের এই মহাশয় আমাদের বলবে এক এক করে যে আমরা কিভাবে ভেরিয়েবলটা লিখতে পারি। ওকে, বা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। এখানে দেখেন প্রথমে কি এক নাম্বার রুলসে বলতেছে যে এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। তার মানে কি, আমরা যদি কোনো ভেরিয়েবলের নেম লিখতে যাই বা ভেরিয়েবল তৈরি করতে যাই, তাইলে কি আমাদের এ থেকে জেড পর্যন্ত যে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টার বা এই লেটারের ভিতর থেকে যে কোনো কিছু দিয়ে শুরু করতে হবে, অথবা কি আমাদের আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। যেমন আমি একটা ভেরিয়েবলের নাম যদি দিতে চাই নেম, তাহলে এন এ এম ই নেম লিখতে পারি, রাইট?
সো প্রথমে আমাদের কি করতে হবে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো একটা সংখ্যা নিতে হবে, সেটা ছোট হাতের হতে পারে, সেটা বড় হাতের হইতে পারে। ওকে, এটা একটা কি ভেরিয়েবল। ওকে, এবং এইটা ছাড়া আমরা অন্যরকম ভাবে কি করতে পারি, যে প্রথমে আমরা একটা আন্ডারস্কোর নিতে পারি, তারপরে আমরা কি নেম লিখতে পারি, একটা ভেরিয়েবলের নাম লেখা। ওকে, এই দুইটা পদ্ধতি ছাড়া আমরা কোনোভাবে কি ভেরিয়েবল ডিক্লেয়ার করলে সেটা ঠিক হবে না। এরপরে যদি আমরা 2 নাম্বার রুলসটা দেখি, 2 নাম্বার রুল কি বলতেছে, যে এ ভেরিয়েবল মাস্ট ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। তার মানে কি আমাদের যে নাম্বার আছে কি 0 থেকে 1 2 3 এরকম করে 9 পর্যন্ত, রাইট? এই ধরনের কোনো সংখ্যা আমরা প্রথমে ইউজ করতে পারবো না। যেমন আমরা আগে কি দেখলাম, যে আমরা নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, আন্ডারস্কোর নেম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম। এই দুইটা কি আমরা পারবো, কারণ কি এই দুইটা আমার 1 নাম্বার রুলসের সাথে ম্যাচ করে, রাইট? এখন আমাদের 2 নাম্বার রুলসে বলতে আমরা এই ধরনের নাম্বার প্রথমে ইউজ করতে পারবো না। যেমন আমরা কি 1 নেম, যদি এরকম ভাবে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই সেটা কাজ করবে না। ওকে, তাহলে আমরা এখন একটু নেক্সটে চলে যাই। 3 নাম্বার রুলসে কি বলে সেটা একটু দেখে নিই। 3 নাম্বার রুলসে বলতেছে যে এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমারিক ক্যারেক্টার এন্ড আন্ডারস্কোর। তার মানে কি আপনি একটি ভেরিয়েবলের ভিতর যে ক্যারেক্টারগুলো ইউজ করতে পারবেন সেটা অবশ্যই এ থেকে জেড এর ভিতর হইতে হবে, অথবা 0 থেকে 9 এর ভিতর হতে হবে, অথবা আন্ডারস্কোর হতে হবে। আপনি যদি কোনো কারণে এই সংখ্যাগুলো ছাড়া আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে যান, তখন আপনার পাইথন মামা সিনট্যাক্স এরর দিবে। সিনট্যাক্স এরর কি কারণে দেয় আমরা আগের ক্লাসে বিস্তারিত বলছি। তো যারা আগের ক্লাসটা দেখেননি, ক্লাসটা দেখে এসে দেন এই ক্লাসটা আবার দেখবেন। ওকে, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তাহলে আমাদের কি প্রোগ্রামার মহাশয় কি বললো, 3 নাম্বার স্টেপে বললো আমাদের অবশ্যই ভেরিয়েবলের নেমের ভিতর এ থেকে জেড, অথবা 0 থেকে 9, অথবা আন্ডারস্কোর, এইগুলো ইউজ করে আমরা শুধু ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবো, এছাড়া পারবো না। ওকে, এরপরে যদি আমরা 4 নাম্বার স্টেপে কি আছে সেটা দেখতে চাই, তাহলে বলতেছে যে ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ। এখন কেস সেনসিটিভ কি জিনিস, রাইট? কেস সেনসিটিভ বলতে দেখেন এখানে আমরা এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, এটা সবগুলো কি ছোট হাতের অক্ষর আছে। এখানে দেখেন আমরা এস নামে আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, যেটা প্রথমটা বড় হাতের আছে। তার মানে কি এই যে ছোট হাতের আছে এটা আলাদা একটা ভেরিয়েবল, যখন আমরা বড় হাতের ইউজ করব সেটা আলাদা একটা ভেরিয়েবল হয়ে যাবে। তার মানে কি যখন আমরা ছোট হাতের ইউজ করব তখন সেটা একটা ভেরিয়েবল হবে, যখন আমরা বড় হাতের ইউজ করব তখন সেটা আলাদা ভেরিয়েবল হয়ে যাবে। তখন কিন্তু দুইটা সেম জিনিস হলেও ভেরিয়েবল কিন্তু আলাদা হবে। এখানে কিন্তু দুইটাই এজ আছে, রাইট? এটাও এজ, এটাও এজ, তারপরেও কিন্তু দুইটা আলাদা জিনিস। আবার যদি আমরা দেখি এখানে তিনটাই বড় হাতের অক্ষর আছে, এটাও কিন্তু এজ লেখা, তাই না? তিনটাই কিন্তু এজ, কিন্তু পাইথন মামা আমাদের তিনটাকে আলাদা হিসেবে বিবেচনা করবে, কারণ কি পাইথন হলো কেস সেনসিটিভ। আপনি যদি কোনো সময় নেম লেখেন, সাপোজ আমি নেম লিখলাম এখানে এন এ এম ই, নেম যেটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন এই ভেরিয়েবলটা কি আপনার একটা জিনিস। আপনি আবার যদি বড় হাতের এন এ এম ই লেখেন এটা আরেকটা ভেরিয়েবল হয়ে যাবে। আপনি যদি আবার এন এ বড় হাতের এম দেন, এখানে ই দেন, এটা আলাদা একটা ভেরিয়েবল হয়ে যাবে। তিনটা তিন রকম হয়ে যাবে, কারণ কি আপনার এখানে কেসগুলো মেইনটেইন নেই। তার জন্য পাইথন হলো একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যখন আপনারা ভেরিয়েবল ক্রিয়েট করবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যেন ছোট হাতের লিখলে সব ছোট হাতের লিখবেন, বড় হাতের লিখলে সব বড় হাতের লিখবেন, তাহলে আপনাদের কেসগুলো ঠিক রাখতে সুবিধা হবে। এতটুকু আমরা সবাই বুঝছি। এখন আমাদের কিছু নিয়ম আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি কিভাবে ভেরিয়েবল গুলো ক্রিয়েট করতে হয়। এখন দেখেন আমাদের এখানে কি লেখা আছে, অ্যাপ। অ্যাপ হলো কি আমাদের একটা ভেরিয়েবল। ওকে, অ্যাপ কি, অ্যাপ আমার একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের ভিতর ডেটা স্টোর করা আছে কি ক্যালকুলেটর ইউজিং পাইথন। ওকে, এই যে একটা ডেটা, এই ডেটাটা আমার অ্যাপ নামে ভেরিয়েবলের ভিতর স্টোর করা আছে। তার মানে কি আমরা যখনই এইরকম একটা সমান ইউজ করব, এই সমানের ডান পাশে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো ডেটা, বাম পাশে যে জিনিসগুলো থাকবে সেগুলোকে বলবো ভেরিয়েবল। ওকে, এখানে ভেরিয়েবলের নামটা কি অ্যাপ, এবং এই অ্যাপ নামে ভেরিয়েবলের ভিতর স্টোর করা আছে কি ক্যালকুলেটর ইউজিং পাইথন। ওকে, আবার দেখেন আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার আছে নাম কি নাম্বার 1, যেটার ভিতর স্টোর করছে কি 12 ডেটাটাকে। আবার নাম্বার 2 এর ভিতর 12 ডেটাটাকে স্টোর করা হয়েছে। এখন দেখেন পাইথনের একটা মজার জিনিস আছে। পাইথনের একটা মজার জিনিস কি আপনি এখানে কোন ধরনের ডেটা আপনি স্টোর করছেন এটা পাইথন মামা অটোমেটিক বুঝে ফেলে। কিন্তু আমরা যদি সি প্রোগ্রামিং এর কথা চিন্তা করি তাহলে আপনাকে প্রথমে বলে দিতে হলো যে আইএনটি এন ইউ এম নাম্বার 1 ইকুয়াল 12, তাহলে আমার পাইথন বুঝতো
যে এখানে একটা ইন্টিজার ডেটা স্টোর করা হবে, এই ভেরিয়েবলের ভিতর একটা ইন্টিজার ডেটা স্টোর করা হবে। কিন্তু পাইথনের বেলায় শুধু আপনি ভেরিয়েবলের নামটা দিবেন আর ডেটাটা দিবেন, অটোমেটিক পাইথন বুঝে নেয় যে এই ভেরিয়েবলের ভিতর কোন ধরনের ডেটা স্টোর করা আছে। আই থিঙ্ক এতটুকু সবাই ক্লিয়ার। এরপরে আমরা দেখি যে এই ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমাদের মেমোরি ম্যানেজমেন্টে কি ধরনের প্রভাব পড়ে। সাপোজ মনে করেন এটা আমার একটা মেমোরি, ওকে, যখনই আমরা কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, এই ভেরিয়েবলটা কি করবে, আমার মেমোরির কোনো একটা জায়গা ব্লক করে ফেলবে। এই জায়গাটায় এখন কি আছে, অ্যাপ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করা আছে এবং এইটার ভিতর আপনি যে ডেটা ঢুকাবেন সেই ডেটাটা এই স্টোরের ভিতর স্টোর হয়ে যাবে। এরপরে নাম্বার 2 এর জন্য আলাদা একটা জায়গা নিবে, এই নাম্বার 2 এর ভিতরেই সবগুলো ডেটা এখানে স্টোর হবে। ওকে, এর মানে কি দেখেন, আমরা এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, রাইট, ছয়টা, সাতটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সাতটা ভেরিয়েবলের জন্য আমার মেমোরিতে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা কি আলাদা আলাদা জায়গায় কি লোকেশন ক্রিয়েট হবে, যেই লোকেশনে আমরা এই যে ভেরিয়েবল, এই ভেরিয়েবলের ভিতরকার ডেটাগুলো পাবো। তাহলে আপনারা সবাই বুঝে বলছেন অ্যাকচুয়ালি আমাদের পাইথনে ভেরিয়েবল কি জিনিস এবং ডেটা কি জিনিস। আমরা যদি কোনো সময় ইকুয়াল টু ইউজ করি, ইকুয়াল টু এই সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ডেটা এবং এই সাইডে যেটা থাকবে সেটাকে আমরা বলবো ভেরিয়েবল নেম আর ভেরিয়েবল। ওকে, তার মানে কি এখানে একটা সমান আছে, সমানের এই পাশে কি আছে 10.25, এটা হলো একটা ডেটা এবং এখানে যে নাম্বার 3 লেখা আছে এটা একটা ভেরিয়েবল নেম। তার মানে কি সমানের এই সাইডে যেটা থাকে সেটা হলো ভেরিয়েবল এবং সমানের ডান সাইডে যেটা থাকে সেটাকে আমরা ডেটা বলবো। আই থিঙ্ক এতটুকু সবাই ক্লিয়ার যে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কি জিনিস এবং ডেটা কি জিনিস এবং পাইথনে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ডেটা ডিক্লেয়ার করতে হয়। তাহলে চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে নিই। প্র্যাকটিক্যালি বোঝার জন্য আমাদের প্রথমে সার্চ বক্সে যে লিখতে হবে কি অ্যানাকোন্ডা, অ্যানাকোন্ডা প্রম্পট। অ্যানাকোন্ডা প্রম্পটে আমরা যে লিখবো JUPYPER জুপিটার স্পেস NOTEVOOK, লেখার পর ইন্টার হিট করলে আমাদের বাই ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেখানে কি করবে, আমাদের জুপিটার নোটবুকটা ওপেন হয়ে যাবে। আমরা জুপিটার নোটবুকে চলে আসলাম। এখন আমরা কি করব, নিউতে ক্লিক করে নতুন একটা নোটবুক নিয়ে নিব। নোটবুক ওপেন হয়ে গেলে এখানে আনটাইটেলডে ক্লিক করলে এখানে আমরা জাস্ট লিখে দিলাম ভেরিয়েবল এন্ড, কি শিখলাম আমরা আজকে, ভেরিয়েবল এন্ড ডেটা, রাইট, ডেটা। ওকে, এখন আমরা এখানে রিনেম ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এই নোটবুকটার নাম হয়ে গেল কি ভেরিয়েবল ডেটা। ওকে, এখন দেখেন আমরা প্রথমে আমাদের পাইথনের যে রুলস বলছিল, সে 1 নাম্বার রুলসে ছিল আমরা যখন কোনো ভেরিয়েবল ক্রিয়েট করব তখন অবশ্যই আমাদের এ থেকে যে জেড সংখ্যা আছে এর ভিতর থেকে কোনো কিছু ইউজ করতে হবে, রাইট। তাহলে আমরা প্রথমে নেম নামে একটা ভেরিয়েবল দিলাম যেটার ভিতরে আমরা 50 স্টোর করলাম। ওকে, দেখেন নেম নামে ভেরিয়েবল দেওয়ার পর 50 স্টোর করে সুন্দরভাবে যদি আমরা রান করি, সুন্দরভাবে রান হয়ে গেল, কোনো এরর আসলো না, তার মানে এটা ঠিক আছে। এখন মনে করেন আমরা শুরু করতে পারি কি দিয়ে, আন্ডারস্কোর দিয়ে, রাইট। আন্ডারস্কোর দিয়ে আমরা নেম দিলাম, নেম দিয়ে যদি আমরা 50 দিই তাহলেও এটা সুন্দরভাবে রান করে নিচ্ছে। এখন আমরা এখানে 60 দিলাম, সুন্দরভাবে রান হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমরা এখানে কি বলছিলাম, সেকেন্ড রুলসে বলছিল কোনো সময় আমরা 1 2 3 4 এরকম প্রথমেই ইউজ করতে পারবো না, রাইট। আমরা এখানে 70 দিয়ে দিলাম, রান করলাম। আমার পাইথন মামা কি করলো, রেগে গেল, রেগে যে আমাকে একটা সিনট্যাক্স এরর দিয়ে দিল। কারণ কি আমরা 3 নাম্বার রুলসে দেখছিলাম যে আমরা কোনো সময়ই কি 1 থেকে 0 থেকে যে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা কোনো সময় ভেরিয়েবলের নেম তৈরি করার সময় প্রথমে ইউজ করতে পারবো না। এগুলো চাইলে আমরা শেষে ইউজ করতে পারবো, তখন আমার কোনো এরর আসবে। ওকে, সো আমরা এরকম প্রথমে কোনো সময় ইউজ করতে পারবো না, রাইট। তখন কি হবে, আমার পাইথন নামে একটা সিনট্যাক্স ছিল। 4 নাম্বার স্টেপ আমরা কি শিখছিলাম, যে ভেরিয়েবল ক্রিয়েট করার সময় আলফা নিউমারিক যে ক্যারেক্টার গুলো আছে শুধু সেগুলোই সঙ্গে 1 থেকে 0 থেকে 9 পর্যন্ত এবং আন্ডারস্কোর ইউজ করে তৈরি করতে পারবো, এছাড়া কোনো কিছু ইউজ করে তৈরি করতে পারবো না। যেমন আমরা স্টার স্টার নিলাম, তারপর এখানে সমান দিয়ে আমরা 50 দিলাম, দেখেন আমার সেক্ষেত্রেও সিনট্যাক্স ছিল দিচ্ছে। কিন্তু আমরা যদি আলফা নিউমারিক, যেমন আমরা এটা দিলাম, রান করলাম, সুন্দরভাবে রান হয়ে যাচ্ছে। আবার চাইলে এটার ভিতরে আপনি আন্ডারস্কোর দিতে পারবেন, সেই ক্ষেত্রেও রান হবে। কিন্তু আপনি যদি এখানে কোনো স্যাম্পল ইউজ করেন হ্যাশ, তাহলে কিন্তু আমার কি নেম এরর চলে আসতেছে, রাইট। সো এই ধরনের কাজ আমরা কি, যেটা যখন আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব সেই সময় করতে পারবো না। ওকে, তাহলে আমরা চারটার যে প্র্যাকটিক্যাল উদাহরণ সেটা কিন্তু আমরা দেখে নিলাম। এখানে ডেটা কি, ডেটা হলো আমার 50, আর ভেরিয়েবল কি, ভেরিয়েবল আমার নেম। এখানে ভেরিয়েবল কি আন্ডারস্কোর নেম, ডেটা আমার কি 60। এখানে আমার ভেরিয়েবল কি 1 নেম, যার কারণে কি আমার পাইথন মামা সিনট্যাক্স এরর দিছে। কারণ কি আমরা কোনো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলো কোনো সময় আমরা
ভেরিয়েবলের আগে ইউজ করতে পারবো না, যার কারণে আমার পাইথন মামা কি একটা সিনট্যাক্স এরর দিয়ে দিছি। ওকে, এরপরে যদি আমরা দেখি যে কেস সেনসিটিভ যে বিষয়, ওকে কেস সেনসিটিভ দেখেন নেম সমান আমি এখানে দিয়ে দিলাম 60, ওকে, বা আমি নেম সমান দিয়ে দিলাম 900, আরেকটা আমি বড় হাতের নেম দিলাম যেটা সমান দিয়ে দিলাম আমি 800, এখানে আমি সবগুলো বড় হাতের নেম দিলাম, দেওয়ার পরে আমি কি দিলাম এখানে 700 করে দিই। ওকে, তারপর আমি রান করলাম, সুন্দরভাবে রান হয়ে গেল, তার মানে আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করা সুন্দরভাবে ঠিকঠাক আছে। এখন যদি আমি নেমের ভিতর কোনটা এটা আছে দেখতে চাই, তাহলে দেখা যাচ্ছে কি নেমের ভিতর আমার আছে কি 900। এখন যদি আমি এটা বড় হাতের নেম করি যে নেম, তাহলে আমার দেখা যাচ্ছে কত 800, দেখেন 800। আবার যদি আমি সবগুলো বড় হাতের নেম দিছিলাম ওইটা রান করি তাহলে দেখা যাচ্ছে আমার 700, রাইট? তার মানে কি এখানে যদি আমি কোনো কারণে পড়তে আমার সেম, কিন্তু আমি যদি ক্যারেক্টার গুলো ছোট হাতের বা বড় হাতের ইউজ করি বা লেটার গুলো ছোট হাতের বড় হাতের ইউজ করি, সেক্ষেত্রে আমার আলাদা আলাদা ভেরিয়েবল ক্রিয়েট হবে। এই জন্যই পাইথনকে বলা হয় কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, সবাই কেস সেনসিটিভ বিষয়টা বুঝছেন। এখন যদি মনে করেন যে ভাই আপনি তো বলছিলেন মেমোরিতে আলাদা আলাদা লোকেশন ক্রিয়েট করে আলাদা আলাদা ভেরিয়েবলের জন্য, এটা একটু প্রমাণ করে দেন, রাইট? তাহলে চলেন আমরা এটার প্রমাণ। যেমন এখানে আপনার প্রথম নেম যেটা, এটা যদি আমি আইডি সেট করি যে অ্যাকচুয়ালি এটার আইডি কত, তাহলে দেখেন এইটার আইডি হলো এই যে লাস্টে কত 640। এখন মনে করেন এইটার আইডি যদি আমি সেট করতে চাই তাহলে আমাকে দেখাবে অন্য আইডি। ওকে, এখন দেখেন এটার কত আছে 3232, এটার আইডি যদি আমি সেট করি তাহলে আমার দেখাবে কি 4896। তার মানে দেখেন আমার এখানে যে তিনটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, তিনটা ভেরিয়েবলের জন্য আমার মেমোরি লোকেশন আলাদা আলাদা। তার মানে কি আমার যে মেমোরি আছে, মেমোরির এই লোকেশনে স্টোর করা আছে কি এই নেম নামে যে ভেরিয়েবলটা আছে ছোট হাতের নেম নামে সেই নেমটা, এবং 3232 এর লোকেশনটা আছে সেই লোকেশনে আমার এইটা ইউজ করা আছে। তার মানে কি আমি যদি আমার মেমোরির এই লোকেশনে ঢুকলে আমি কি দেখতে পারবো এই নেম নামে একটা ভেরিয়েবলের ভিতর 900 স্টোর করা আছে। তাহলে সবাই ক্লিয়ার যে হোয়াট ইজ ভেরিয়েবল এন্ড হোয়াট ইজ ডেটা। তার মানে কি আমি আবার যদি সেই আগের গল্পে যাই যে এখানে আমরা মনে করি কোডটা হলো আমার একটা নেম, এই নেমের ভিতর আমি একটা 900 সংখ্যাটাকে স্টোর করে রাখছি। তার মানে কি কোডটা হলো আমার ভেরিয়েবল, এবং এই যে সংখ্যাটা আমি নিয়ে আসলাম এটাকে আমরা বলবো ডেটা, আর এই যে নামটা দিলাম এই নামটা হলো আমার কি ভেরিয়েবলের নেম। সো প্রত্যেকটা স্টোর করার জন্য যে আমরা একটা লোকেশন ক্রিয়েট করি এবং লোকেশনে যে নামটা দিই সেটাকে আমরা ভেরিয়েবল নেম বলবো এবং এটাকে আমরা ডেটা বলবো। তাহলে আই থিঙ্ক আমি বিশ্বাস করি সবাই ক্লিয়ার হয়ে গেছেন যে ভেরিয়েবল কি জিনিস এবং ডেটা কি জিনিস। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদের কমিউনিটি গুলোতে অ্যাড হতে পারেন, কমিউনিটিতে যে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন, আমরা সেখানে কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে থাকি। আর কমিউনিটির লিঙ্ক গুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজ, ফেসবুক কমিউনিটি গ্রুপ, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, এরপরে হচ্ছে আমাদের লিঙ্কডইন থেকে শুরু করে সব ধরনের আমাদের কমিউনিটির লিঙ্ক গুলো ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবাই ওখান থেকে কানেক্ট হয়ে যাবেন এবং কোনো কোশ্চেন থাকলে সেখানে কোশ্চেন গুলো করতে পারবেন, আমরা আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।